গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠে বাইরেটা দেখো, বাইরের আবহাওয়া খুব একটা ভালো না। চারিপাশে শুধু কুয়াশা আর কুয়াশা, আর নিয়র পড়ছে, এরকম টপ 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 করে বৃষ্টির মতো করে পড়ছে। আর আমি সকালবেলা উঠে বাইরের যা যা কাজকর্ম ছিল, উঠোন বাড়ি ঝাড়ু দেওয়া, গরুর গোয়াল বাড়ানো, গোবরের লাঠি দেওয়া, রান্নাঘর পরিষ্কার করা সবই করে ফেলেছি। তখন প্রচুর অন্ধকার মতো ছিল আর কি। বাইরের কাজ মোটামুটি আমার হয়ে গেছে, কিন্তু ঘরের কোনো কিছুতেই হাত দিতে পারিনি। ঘরে আমি এইমাত্র আসলাম আর ঘরটা দেখো পুরোটা অন্ধকার, কারণ বাইরেটা অন্ধকার, তার কারণে ঘরের ভিতরটাও অন্ধকার। লাইট ছাড়া তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। এই যে, আর এই যে টেবিলের অবস্থা, সব কিছু সারানো ছিটানো রয়েছে। তো এই সব কিছু গুছাতে হবে, মানে এঁটো কাটা ধুতে হবে। আবার গতকাল এই যে বাজার করে এনেছিল, দেখো বাজারটাও সেভাবে ব্যাগ ভর্তি করাই আছে। বাজারটা আমি কালকে নামাতে পারিনি বা গোছাতেও পারিনি, ওইভাবেই পড়ে আছে। তো চলো এখন ঘরের কাজগুলো গোছাই, গুছিয়ে আবার রান্না বান্না করতে হবে, সেদিকেও তো খেয়াল দিতে হবে বলো। তো দেখো, বর্তমান তো একটা রেগুলার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জন্য রুটিনটা তো চেঞ্জ করা যায় না। যেটা রেগুলার কাজ সেটা আমাকে প্রত্যেক দিন নিয়ম করে করতে হয়। একদিন দুদিন এমন তেমন হলে দেখা যাচ্ছে জিনিসটা আবার বাড়তে পারে। তো সেই জন্যই এই যে সকালে যে মেডিসিনটা নিতে হয়, এটা কিন্তু থাইরয়েডের জন্য নিই আর কি, প্রত্যেক দিন সকালবেলা একটা করে। তো এটা নেওয়াতে কী উপকার হয়েছে, প্রথমবার যখন থাইরয়েড পরীক্ষা করি তখন থাইরয়েডের পরিমাণটা অনেক বেশি ছিল, কিন্তু 2-3 মাস পরে আবার যখন থাইরয়েডের পরীক্ষা হয়েছে তখন আবার দেখা গেছে যে অনেকটা কমে গেছে। তো এটা কিন্তু এই রেগুলার এই অভ্যাসের কারণে আর এই ওষুধটা ঠিক মতো খাওয়ার কারণেই হয়তো, তাছাড়া খাদ্য অভ্যাসে কিন্তু কোনো পরিবর্তন আমার হয়নি, সেই আগের মতোই আছি, শুধু মেডিসিন খাওয়া হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো সকালবেলা বাইরে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে। প্রথমে তো কুয়াশা পড়েছিল, এত পরিমাণ মনে হচ্ছিল রোদ বেরোবে না, কিন্তু মোটামুটি রোদটা দেখা যাচ্ছে। আর জানালা দিয়ে একটু রোদ আসলেও, যেহেতু ঘরের ভিতরে লাইট দেওয়া আছে আর অপোজিট পাশে, এই জন্য মনে হচ্ছে ভীষণ পরিমাণে আলো ঢুকছে, কিন্তু মূলত না, বেশি পরিমাণে আলো ঢুকছে না। জাস্ট ওই পাশে পলিথিনের একটা বেড়া দেওয়া আছে, তো পলিথিনে লেগে আবার আলোটা মানে রিফ্লেক্স করছে আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর দেখো রান্নাঘরের থালাবাটিগুলো খুব এলোমেলো ছিল, আর কেবল যে থালাবাটিগুলো ধুলাম, ভাবলাম যে এগুলো সব একটা ঝুড়িতে, যেহেতু থালাবাটিগুলো আমি উপর দিয়ে রাখি, তো সেই কাজটাই করছিলাম সাথে, ব্রাশ করতে করতে। ঠিক আছে, কারণ কি সকালবেলা ব্রাশ করার, আমি যদি এখন ঘর থেকে বেরিয়ে পরে রান্না বান্নায় চলে যাই, তখন আর ব্রাশ করার টাইম হবে না, একবারে গিয়ে সেই পরে ব্রাশটা করতে হবে, ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে। তো ভাবছি আমার কাজও যখন হয়ে গেছে, তো আমি এখন ব্রাশটাও করে নিই। আর আজকে এক জায়গাতে যাওয়ারও আছে, তাড়াহুড়ো করেই সব কিছু কমপ্লিট করে যেতে হবে। আমি সেখানে যাব, আবার সেখান থেকে ব্যাক করব, তো অনেকটা সময়ের জার্নি বলতে পারো। তো সেই জন্যই ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, করে নিয়ে চলে যাব রান্না করতে। আসলে সত্যি কথা বলতে আজকে যাব আমার ডাক্তার দেখাতে, মানে আমার ট্রিটমেন্টের জন্য। তোমাদের দাদাভাই আজ কদিন ধরে বলছে যে তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ না কেন, যাচ্ছ না কেন, যাও যাও, বারবার করে বলছিল। তো ওর তো যাওয়ার এখন টাইম নেই, বললো স্কুল চলছে, আর স্কুলে মাঝে মধ্যে টুকটাক ভালোই ছুটি টুটি পড়ছে। বললো আমি এখন যেতে পারবো না, তো তুমি যাও, তুমি একবার যেহেতু দেখায় আসা হয়েছে, আর 2-3 বার একটা ডাক্তারের কাছে গেলে তখন কিন্তু আর মানে গার্জিয়ান বা কোনো ভয়ও থাকে না, বা কারোর লাগে না, একা একা গেলেও ডাক্তার দেখানো যায়। আর এখানে আমি যেখানে যাচ্ছি, এখানে আমাদের বাড়ির কাছ থেকে আর কি গাড়িতে উঠবো, যেতে অনেকটা সময় লাগবে, 1.5 ঘন্টা মতো, মানে 1.5 ঘন্টা কি তারও একটু বেশি লাগে যাইতে আর কি। তো যেহেতু এক গাড়িতে চলে যাব, অসুবিধা তেমন হবে না। তো চলো রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট। তো দেখো আজকে আবার এখানে ঘরে চলে এসে মেয়েকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, রান্নাবান্না এখনও যায়নি।
তো ভাবছি যে ওকে উঠিয়ে দিয়ে ওর আজকে আবার গান শেখাতে আসবে, তো মেয়েকে একবারে উঠিয়ে দিয়ে তারপর রান্নাঘরে যাই, তাহলে ওরও একটু কষ্ট কম হবে। কারণ কি আমি যদি রান্না করতে চলে যাই তখন আর ওকে মানে ডাকাডাকি করা মানে সব কিছু কমপ্লিট করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, ও তো আর কোনো কিছু নিয়ে করতে পারে না, ঠিক আছে। আর দেখো রান্নাবান্না করে ওদেরকে কিন্তু আমি পাঠিয়েও দিয়েছি, মেয়ে চলে গেছে। আর এখন এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আমি যে ডাক্তারের কাছে যাব কিছুটা পথর সঙ্গে যাব, বাদবাকি পথটা আমি মানে গাড়িতে যাব আর কি। তো বললো চলো, আমিও যেহেতু ওইদিকে যাচ্ছি, মানে ওর স্কুলটা ওই একই পথে পড়ে, বললো যে তাহলে ওই পর্যন্ত তুমি আমার সঙ্গে চলো, বাকি পথটা তুমি তোমার মতো চলে যেও। আর ওই যে দেখো মেয়ে আজকে ওর সঙ্গে যাচ্ছে না, বললো আমি সাইকেল নিয়ে আমার মতো আমি চলে যাব। তো চলো ঘুরে আসি আগে, পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এই যে দেখো সরস্বতী পূজায় কালকে যাওয়ার জন্য লোটাসের প্রস্তুতি। তা কি কি লোটাস কি কি গুছাইছো? বেল পাতা, তুলসী পাতা, বড়ই, এই যে ফুল, আর ওইখানে মালা তৈরি হচ্ছে। তার মানে পূজাতে যাওয়ার জন্য সবকিছুই মানে রেডি। আর ওর পাপাকে বলেছি একটু মিষ্টি আনতে, আর কালকে কটা মুড়ি। তো ইচ্ছা ছিল যে কয়েকটা খইও ভাজবো, কিন্তু এবার তো আমাদের ধান লাগায়নি, ধান নেই ঘরে, এই জন্য আর খই ভাজলাম না। দেখি সামনের বছর যদি বেঁচে বুচ্ছে থাকি তা লোটাসের স্কুলের জন্য খই টই সবই দেবো আর কি। তো বন্ধুরা এই যে দেখো সরস্বতী পূজা কালকে মানে আজকেও ছিল, তো আজকে আমাদের এখানে কোনো স্কুল বা ক্লাব থেকে পূজা করেনি। আর এই যে এখানে মেয়ে ফুল কিনে আনছে, ও নিজের উদ্যোগ নিয়ে ফুল কিনে আনছে। ওই যে ওই গিয়ে আমাদের গ্রামের ওই শেষ সীমানাতে ওখানে ফুল গাছের চাষ হয়, সেখান থেকে এই যে ফুল নিয়ে আসছে। আর এখন ওই যে ওর মাসিমণি ফুল দিয়ে মানে ও মালার ডিজাইন বলতেছে, আর ওর মাসিমণি মালাটা গাঁথবে, ঠিক আছে। এই যে ফুলগুলো ছোট মানুষ মানে ছোট ছোট বাচ্চারা গেছিল ফুল কিনতে, তো তাদের পেয়ে দেখো কিভাবে ঠকিয়ে দিয়েছে। ফুলগুলো কিন্তু বেশি না, মানে একদম যে ছোট ছোট ফুলগুলো ছিল সেইগুলো দেশে। আর এই ফুলগুলো একদম তাজা না, যেহেতু ওরা ফুলের বাগান থেকে নিয়ে এসছে, তো ফুলগুলো আর একটু তাজা হওয়ার কথা ছিল, কিন্তু একটু তাজা না। দেখো না এটা কয়টা দেবো, এই যে দেখো ফুলগুলো তেমন একটা তাজা না, ওই যে, কিন্তু ফুলগুলো আরো সুন্দর হওয়ার কথা ছিল। এই ফুলটা দেখো একদম বাতিল ফুল এটা। এই যে দেখো এই ফুল কখনো এমনি বিক্রি করতে গেলে কেউ নিত না, হয়তো বাছাইকৃত ফুল বেছে বেছে রাখছে, তো সেগুলোই এরকম যারা বোঝে না তাদের কাছে বিক্রি করে দিচ্ছে, ফুলেও ঠকানো হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরা ভালো আছি। তো তোমাদেরকে ফার্স্ট যেটা দেখালাম যে কার কার এরকম সন্ধ্যার সময় মেয়েকে পড়ানোর জন্য মানে এই শাস্তিগুলো পোহাতে হয়। দেখো সন্ধ্যা লেগেছে কিন্তু অনেকটা সময়, এখন বাজে সন্ধ্যা প্রায় 7টা, তো 7টা এখনো বাজেনি, হয়তো 8-10 মিনিট বাদ আছে। তো হচ্ছে বই পড়বে, আর তার জন্য এরকম নিচে দিয়ে গড়াগড়ি খাচ্ছিল। চলো বই কই। আর এই যে শীতের সময় দেখো এই যে ঘর বাড়ির অবস্থা, যেখানে তাকাবা সেখানেই দেখবা জামা কাপড়ের। যাও যাও যাও, ও এই ঘরে পড়তে বসবে না, ও যাবে ওই ঘরে, মানে আমাদের যে আরেকটা রুম আছে সেই রুমে। তো গরিবের ঘর বোঝোই, তেমন কিছু নেই, সব এলোমেলো। এই যে চেয়ারটা একটা আছেই। এই ঘরে দেখো লাইটটা একদম কম, লাইটে কি প্রবলেম হয়েছে, হয়তো গ্যাস ফুরাই গেছে, সেজন্য লাইট একদম আস্তে আস্তে হয়। আর ওই যে আমার মেয়ের পড়ার টেবিল দেখো, ও এতদিন টেবিলে বসে পড়তো না, ওর জন্য ছোট্ট একটা টেবিল দেয়া হয়েছিল, ওই যে ওই পাশটাতে আছে। তো তারপর এটা আমি কিনেছিলাম যখন আমার একদম ঘরের ভিতর রান্না করতে হতো, তখন গ্যাসের চুলা রাখার জন্য। তো পরে আবার একটু রান্নাঘর যেন তেন প্রকার করলাম, তো সেখানে গ্যাসের চুলাটা রাখছি। আর এটাতে এখন আমার মেয়ে বই পড়ে, ঠিক আছে। তো ভাবতেছি যে দেখি একটু আস্তে আস্তে করে গুছিয়ে ওর একটা টেবিল কিনবো। আমাদের মতো ফ্যামিলির হুটহাট করে কোনো জিনিস কেনাও সম্ভব হয় না, কারণ কি টাকা পয়সার ব্যাপার থাকে, সেটা তো আর মনে করলাম আর কিনে নিয়ে আসলাম সেরকম ব্যাপারটা না।
একটু সেভ করে তারপরে করতে হয়, না হলে হুটহাট করে কোনো কিছু কেনার মতো অবস্থা আমাদের নেই, ঠিক আছে। তো দেখা যাক কবে ওর একটা টেবিল কিনতে পারি। ওরও তো ইচ্ছা হয়, বড় হচ্ছে, ইচ্ছা করে যে আমি একটা ভালো টেবিলে পড়াশুনো করি, কিন্তু কি বলবো। তো চলো এখন ওকে একটু বই পড়াই, তার সঙ্গে রান্না বান্নার ব্যাপারটাও আছে, সেটাও করতে হবে। তো ওকে একটু বই পড়িয়ে নিই, তারপরে রান্না করতে যাবো এখন। Got ill on Thursday, died on Friday.